আজ 7ই মার্চ শনিবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। মমতার জীবনের বড় রাজনৈতিক ব্লান্ডার, রাজীব কুমার ইস্যুতে বিস্ফোরক হুমায়ুন কবির। দোলে রং মেখে মদের আসরে নন্দীগ্রামের বিজেপি পঞ্চায়েত প্রধান, কটাক্ষ তৃণমূলের। রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন? ভোটের আগে বড় প্রশ্ন, শুভেন্দুর ভবিষ্যৎবাণী কি মিলতে চলেছে? ধর্মতলার ধর্ণা মঞ্চের সামনে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ, মোদীকে গিয়ে জানান, বললেন মুখ্যমন্ত্রী। যতদিন জীবিত থাকবো মমতার পাশেই থাকবো, এসআইআর হেনস্থা নিয়ে ধর্ণা মঞ্চে সরব জয় গোস্বামী। 60 লক্ষ মানুষ বিচারাধীন থাকলে প্রধানমন্ত্রীও বিচারাধীন। ধর্মতলার মঞ্চ থেকে এসআইআর এর ক্ষোভ উগরে দিলেন অভিষেক। ঠিক সময়ে ভোট সম্ভব, এবার মুখ খুললেন সিইও মনোজ আগরওয়াল। দিল্লি থেকে চাপ আসছে, রাজ্যপালের ইস্তফা প্রসঙ্গে শুভেন্দু নয়, অধীর চৌধুরীর মন্তব্যে তোলপাড় বাংলা। ভয়াবহ পরিস্থিতি, অগ্নিগর্ভ দুবাই থেকে ফিরেই রাজকে জাপটে ধরলেন শুভশ্রী। বিজেপি বিধায়কের গাড়ির লক্ষ্য করে পাথর বৃষ্টি, পরিবর্তন যাত্রার আগে পুরুলিয়ায় ধুন্ধুমার কাণ্ড। শফিকুলের শৌচালয়ে গণেশের মূর্তি, প্রতিবাদ করায় ধৃত 10। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটি লাইক করার অনুরোধ রইল, আপনার একটি লাইক আমাদের কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। রাজ্যসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে। প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমারকে প্রার্থী করা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। তৃণমূল কংগ্রেসের তরফে তাকে রাজ্যসভার প্রার্থী করার সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি বলেন, রাজীব কুমারকে প্রার্থী করার সিদ্ধান্তের রাজনৈতিক ফল শেষ পর্যন্ত ভোগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তার দাবি, অরাজনৈতিক ব্যক্তিত্বদের রাজ্যসভায় পাঠানোর প্রবণতা দলের জন্য কোনো রাজনৈতিক লাভ বয়ে আনবে না। হুমায়ুন কবিরের মতে, রাজীব কুমারকে প্রার্থী করা আসলে তাকে পুরস্কৃত করার শামিল। এই প্রসঙ্গে তিনি সারদা কাণ্ডের কথাও টেনে আনেন। তার বক্তব্য, সুদীপ্ত সেনকে যখন লাদাখ থেকে গ্রেপ্তার করে আনা হয়েছিল তখন রাজীব কুমার কি ভূমিকা নিয়েছিলেন তা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে দেখেছি এবং বুঝেছি। তার মতে, রাজীব কুমারকে প্রার্থী করা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম বড় ভুল সিদ্ধান্ত হতে পারে। হুমায়ুন কবির আরও দাবি করেন, দলের কর্মী বা যোগ্য রাজনৈতিক ব্যক্তিদের সুযোগ না দিয়ে কিছু মানুষকে উপঢৌকন দেওয়া হলে তা শেষ পর্যন্ত রাজনৈতিক ভুল হিসেবেই প্রমাণিত হতে পারে। দোলের রং মেখে মদের আসরে নন্দীগ্রামের বিজেপি পঞ্চায়েত প্রধান, কটাক্ষ তৃণমূলের। দোলের দিন নন্দীগ্রামের বিজেপির এক পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিকে কেন্দ্র করে। জানা গিয়েছে, নন্দীগ্রাম 1 ব্লকের আমতাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান পূর্ণচন্দ্র মণ্ডলকে ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে দেখা যায়, দোলের দিন গেরুয়া আবির মাখা অবস্থায় কয়েকজনের সঙ্গে বসে রয়েছেন বিজেপি নেতা। সামনে একটি থালায় কিছু ফল, একটি প্লাস্টিক গ্লাস এবং পাশে একটি মদের বোতল দেখা যায়। ছবি ভাইরাল হতেই তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে যে, দোল উৎসব হিন্দুত্বের আবেগের সঙ্গে জড়িত, অথচ যারা নিজেদের হিন্দু সনাতনী বলে দাবি করেন তারা দোলের দিন মদের আসরে বসেছেন। অন্যদিকে তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গের নেতৃত্বে ওই দিন এলাকার সনাতনী মানুষদের দীঘায় জগন্নাথ মন্দির দর্শনের জন্য নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করে প্রধান পূর্ণচন্দ্র মণ্ডল বলেন, দোলের দিন কর্মীরা তাকে আবির মাখিয়ে একটি ঘরে বসতে দিয়েছিলেন এবং আনন্দ করছিলেন। তার দাবি, তৃণমূল ভোটের আগে তার বিরুদ্ধে কালিমা লিপ্ত করতেই ছবিটি ভাইরাল করেছে। পাল্টা বাপ্পাদিত্য গর্গ বলেন, যারা নিজেদের সনাতনী বলে দাবি করেন তাদের দোলের দিন মদের আসরে বসা লজ্জার এবং এখানেই তৃণমূল ও বিজেপির মধ্যে পার্থক্য স্পষ্ট। রাজ্যে রাষ্ট্রপতি শাসন, ভোটের আগে বড় প্রশ্ন, শুভেন্দুর ভবিষ্যৎবাণী কি মিলতে চলেছে? আসন্ন বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজ্যপালের আচমকা ইস্তফাকে কেন্দ্র করে। বর্তমান বিধানসভার মেয়াদ আগামী 7ই মে শেষ হচ্ছে, ফলে তার আগেই নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ পদত্যাগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল এবং তারপরই তিনি ইস্তফা দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট থেকে জানা যায়, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন RN রবি। এই ঘটনার পর থেকেই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঠিক 1 বছর আগে মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করানো উচিত। বর্তমানে এসআইআর প্রক্রিয়া নিয়েও জট তৈরি হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেও এখনো প্রায় 60 লক্ষ নামের যাচাই বাকি রয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 6,15,000 ভোটারের তথ্য যাচাই করা হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই বাংলার রাজনীতিতে নতুন করে জল্পনা বাড়ছে। ধর্মতলার ধর্ণা মঞ্চের সামনে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ,
মোদীকে গিয়ে জানান, বললেন মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ধর্না মঞ্চে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হয় পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভের কারণে। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের প্রতিনিধিরা মমতার ধর্না মঞ্চের সামনে বিক্ষোভ দেখালে মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, এটি বিক্ষোভ দেখানোর জায়গা নয়, কিছু দেখানোর থাকলে নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখাতে। মমতা বলেন, এই মঞ্চ শুধুমাত্র এসআইআর ও ভোটাধিকারের দাবির জন্য এবং ব্যক্তিগত দাবি তোলার জায়গা নয়। কেউ শান্তভাবে থাকতে পারলে থাকবেন, না হলে থাকবেন না বলেও তিনি জানান। পরে পুলিশকে নির্দেশ দিয়ে বিক্ষোভকারীদের শান্তভাবে অন্যত্র বসিয়ে দেওয়ার কথাও বলেন। অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন, যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখান। পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। যতদিন জীবিত থাকবো মমতার পাশে থাকবো। এসআইআরে হেনস্থা নিয়ে ধর্ণা মঞ্চের সরব জয় গোস্বামী। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চে শুক্রবার রাজনৈতিক প্রতিবাদের পাশাপাশি উঠে এলো ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আবেগের কথা। সিইও অফিসের এসআইআর জট এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে সেখানে উপস্থিত হয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন কবি জয় গোস্বামী। তিনি অভিযোগ করেন, অসুস্থতার সুযোগ নিয়ে ভোটার তালিকায় নাম রাখা নিয়ে তাকেও হেনস্থা করা হয়েছে। কবি জানান, তার যখন 3টি অস্ত্রোপচার হয়েছিল সেই সংকটজনক সময়ে তার বাড়িতে ফোন করে ভোটাধিকারের প্রমাণ চাওয়া হয়েছিল। পরিবারের সদস্যরা উদ্বেগের কথা তাকে না জানিয়েই নথিপত্র সামলেছিলেন। জয় গোস্বামীর দাবি, এসআইআর এর কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে একমাত্র মমতাই লড়াই করতে পারেন। উল্লেখ্য, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার একজন আবেদনকারীও তিনি। এই বক্তব্য রাখতে গিয়ে 2007 সালে 14 মার্চের নন্দীগ্রামের ঘটনা স্মরণ করেন তিনি এবং সেই সময় মমতার ভূমিকার কথাও উল্লেখ করেন। আর এই ঘটনা স্মৃতিচারণ করে কবি জানান, এক রাতে মহেশ্বতা দেবীর বাড়িতে বসে মুড়ি চানাচুর খেতে খেতে অতি শান্ত গলায় মমতা তাকে বলেছিলেন, কাজ করা ছাড়া আর আমাদের কি করার আছে জয়দা। আবেগে রুদ্ধ কণ্ঠ কবি এদিন ঘোষণা করেন, যতদিন বাঁচবো ততদিন মমতা যেখানেই থাকবেন আমি তার পাশেই থাকবো। 60 লক্ষ মানুষ বিচারাধীন থাকলে প্রধানমন্ত্রীও বিচারাধীন। ধর্মতলার মঞ্চ থেকে এসআইআর ক্ষোভ উগরে দিলেন অভিষেক। শুক্রবারের ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। তিনি নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর-কে তীব্র আক্রমণ করেন। বলেন, খসড়া তালিকায় 58 লক্ষ নাম কাটা গেছে, পরের সংখ্যা বেড়ে 63.54 লক্ষ হয়েছে এবং প্রায় 60 লক্ষ নাম বিচারাধীন রয়েছে। মোট প্রায় 1,20,00,000। এই সংখ্যা বিজেপি নেতারা আগে থেকেই বলেছিলেন, যা কাকতালীয় নয়। যতদিন এই 60 লক্ষ মানুষ ভোটাধিকার ফিরে না পাবেন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় থাকবে। তিনি কটাক্ষ করেন, এই ভোটারদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তাহলে তার চেয়ার কেন বিচারাধীন নয়? কমিশন অমিত শাহকে সন্তুষ্ট করতে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। অভিষেক বিজেপিকে সামাজিকভাবে বয়কটের ডাক দেন। এসআইআর এর জন্য 172 জনের প্রাণহানির ঘটনা উল্লেখ করে বলেন, তাদের বলিদান বৃথা যাবে না। বিজেপির রথযাত্রাকে বিদ্রুপ করে বলেন, ফাল্গুন চৈত্রে রথ দেখা নতুন। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে শর্তহীনভাবে 2.5 কোটি মহিলাকে এই সুবিধা দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কেন্দ্রকে বাংলার বঞ্চনা, বাড়ি না দেওয়া ইত্যাদি নিয়ে তোপ দাগেন এবং শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। শেষে বলেন, কেন্দ্রের কাছে সবকিছু থাকা সত্ত্বেও বাংলা দখল করতে পারছে না তৃণমূলের শক্তি মমতা এবং 10 কোটি বাঙালি। নিঃশর্তভাবে 2.5 কোটি মহিলাকে 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে নরেন্দ্র মোদী। একটা সরকার দিয়ে দেখাক। যদি একটা সরকার দিতে পারে, আমি রাজনীতি থেকে অবসর নেব, এত বড় কথা বলে যাচ্ছি। ঠিক সময়ে ভোট সম্ভব, এবার মুখ খুললেন সিইও মনোজ আগরওয়াল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও পশ্চিমবঙ্গে প্রায় 60 লক্ষ নাম অমীমাংসিত বা অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে। এই নিয়ে প্রশ্ন উঠেছে, কবে রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে? 7 মের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হলে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করার কোনো ক্ষমতা তার নেই। কমিশন তার সঙ্গে আলোচনাও করে না। সিদ্ধান্ত নেবেন কমিশনের প্রতিনিধিরা, যারা 4টি রাজ্য ঘুরে এখানে আসছেন। এসআইআর প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। 60 লক্ষ নাম অমীমাংসিত থাকার কারণে জানতে চাইলে তিনি বলেন, এটা গাইডলাইনে ছিল না। সুপ্রিম কোর্টে মামলা যাওয়ায় অভূতপূর্ব পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মধ্যে 6 লক্ষ নিষ্পত্তি হয়েছে, বাকিগুলো কমিশন এসে সিদ্ধান্ত নেবে। এমন পরিমাণ অ্যাডজুডিকেশন আগে দেখেননি তিনি। ষড়যন্ত্রের অভিযোগে বলেন, নির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নেবেন, কিন্তু এখন ব্যস্ততার কারণে সময় নেই। শুনানিতে নথি দেওয়ার পরও নাম অ্যাডজুডিকেশনে থাকা নিয়ে ডিইওর রিপোর্ট চেয়েছেন। তথ্য প্রমাণ দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি থেকে চাপ আসছে, রাজ্যপালের ইস্তফা প্রসঙ্গে শুভেন্দু নয়, অধীর চৌধুরীর মন্তব্যে তোলপাড় বাংলা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজভবন নবান্ন সংঘাত নতুন নয়, কিন্তু বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এতে নতুন মাত্রা যোগ করেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি চাঞ্চল্যকর দাবি করেন, জানান রাজ্যপাল সিবি আনন্দ বোস এর ওপর দিল্লি থেকে প্রবল চাপ চলছে। অধীর বলেন, আমার কাছে খবর আছে, রাজ্যপালকে হয়তো ইস্তফা দিতে বাধ্য করা হতে পারে।
অথবা অন্য রাজ্যে সরিয়ে দেওয়া হতে পারে। দিল্লির বিজেপি নেতৃত্ব তার কাজে পুরোপুরি সন্তুষ্ট নয়। তার মতে রাজ্যপালের নবান্নের প্রতি মাঝে মাঝে নরম মনোভাব দিল্লির অপছন্দের কারণ। এই দাবিতে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে রাজভবনে নতুন মুখ আসতে পারে কিনা। তৃণমূল কংগ্রেস বলেছে এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় এবং রাজভবনকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা। বিজেপি নেতারা দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ভয়াবহ পরিস্থিতি। অগ্নিগর্ভ দুবাই থেকে ফিরেই রাজকে জাপটে ধরলেন শুভশ্রী। শুক্রবার বিকেলে দুবাই থেকে ছেলে ইউভানকে নিয়ে কলকাতায় ফিরলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় তিনি ও ছেলে সেখানে আটকে পড়েছিলেন। গত শনিবার ছেলেকে নিয়ে দুবাই যাওয়ার পরেই ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। একের পর এক বিমান বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে ফেরা সম্ভব হয়নি। প্রথমে 4 মার্চ রাতের বিমানে ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। বৃহস্পতিবার রাতে কলকাতায় সরাসরি উড়ান না পেয়ে মুম্বাই হয়ে শুক্রবার ভোরে বিমানে দেশে ফেরেন তিনি। কলকাতা বিমানবন্দরে স্বামী রাজ চক্রবর্তী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সঙ্গে ছিল কন্যা ইয়ালিনী। মাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে বাবার কোল থেকে লাফিয়ে মায়ের কোলে চলে যায় ইয়ালিনী। রাজও স্ত্রীকে জাপটে ধরে আনন্দ প্রকাশ করেন। এই মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী হয়। বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভশ্রী বলেন, ভয়াবহ পরিস্থিতি। আমি এতটাই বিধ্বস্ত যে এখনই ওখানকার অভিজ্ঞতা ভাগ করার মতো পরিস্থিতিতে নেই। সকলের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি জুগিয়েছে। সকলকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দুবাইয়ের অশান্ত পরিস্থিতি থেকে নিরাপদে ফিরে আসায় রাজ শুভশ্রীর ঘনিষ্ঠ মহলও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাই ওখানে দাঁড়িয়েও আমরা লড়াই করে থ্যাংক ইউ সবাইকে অনেক অভিজ্ঞতা এখনই শেয়ার করতে পারবো না আমি। আই এম রিয়েলি এক্সহস্টেড, ইট ওয়াজ রিয়েলি স্ক্যারি। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন, প্রত্যেকটা দিন এনজয় করবেন। বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি। পরিবর্তন যাত্রার আগে পুরুলিয়ায় ধুন্ধুমার। শুক্রবার পুরুলিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ প্রবেশের আগে বলরামপুর বিধানসভার রসুলডি এলাকায় দলীয় পতাকা লাগানোর সময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো ও তার অনুগামীদের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি ও ভাঙচুরের অভিযোগ ওঠে। স্থানীয়রা পতাকা বাঁধতে বাধা দেয়। বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। স্থানীয়রা লাঠিসোঁটা, টাঙ্গি, তরোয়াল নিয়ে আক্রমণ করে এবং পাথর ছোড়ে বলে বিজেপির দাবি। এতে 5 জন বিজেপি নেতা কর্মী জখম হন। বলরামপুর থানার আইসি অর্ণব গুহ আহত হন। আহতদের প্রথমে বাসকর গ্রামীণ হাসপাতালে, পরে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বিধায়ক বানেশ্বর মাহাতো বলেন, পতাকা বাঁধার সময় প্রচুর মানুষ অস্ত্র নিয়ে দৌড়ে আসে। আমাদের গাড়িতে পাথর ছোড়া হয়। বেশ কয়েকজন জখম। বিজেপি কর্মী সমর্থকরা শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন তিনি। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন অশান্তি রোধে নজরদারি চলছে। শফিকুলের শৌচালয়ে গণেশের মূর্তি। প্রতিবাদ করায় ধৃত 10। জলপাইগুড়ি জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের 157 জামালদহ এলাকায় চিতিয়াডাঙ্গায় স্থানীয় শফিকুল ইসলামের শৌচালয়ের টাইলসের দেওয়ালে হিন্দু দেবতা গণেশের প্রতিকৃতি থাকার অভিযোগ উঠেছে। শফিকুল সুলভ শৌচালয়ের ব্যবসা করতেন। এই ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত বুধবার থেকে বচসা চলছিল। বৃহস্পতিবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চ ধিক্কার মিছিল বের করে। মিছিলের পর উত্তেজিত জনতা শফিকুলের বাড়ির পাশের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পরে ইট বৃষ্টি শুরু হলে কয়েকজন পুলিশ কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ করে। আন্দোলনকারীদের মধ্যে 4 জন পুরুষ ও 2 জন মহিলা, মোট 10 জনকে গ্রেপ্তার করে মেখলিগঞ্জ থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রুট মার্চ চলছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে শফিকুল ইসলাম ও তার স্ত্রীকে গতকাল রাতে তদন্তের জন্য আটক করা হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, এলাকা একটু উত্তেজিত হয়েছিল, কিন্তু এখন নিয়ন্ত্রণে। পুলিশ আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। স্থানীয় উপপ্রধানের স্বামী হিরণ্য রায় বলেন, শফিকুল সম্প্রতি ব্যবসা শুরু করেছিলেন। প্রতিকৃতি ভুলে আসতে পারে, কিন্তু ইচ্ছা করেই লাগানো হয়েছে বলে অভিযোগ। আলোচনার আগেই সনাতনী ঐক্য মঞ্চ এসে ঝামেলা করে এবং পরে শৌচালয়ে আগুন ধরানো হয়। দোষীদের শাস্তি চান তিনি। ভক্তরাই বলেন, বারবার হিন্দু ভাবাবেগে আঘাত করা হচ্ছে। হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমের নাম করে একই অভিযোগ তুলে এই ঘটনাকে সীমা ছাড়ানো বলে মন্তব্য করেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছে আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।